প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো। এর আগে তোমাদের ট্রায়াল ক্লাসের সময় আমি ওয়েভস এন্ড অসিলেশনস এই কোর্সটার লেকচার 1 থেকে 3 পর্যন্ত রিভিউ করেছিলাম। তো আজকে আমি লেকচার নাম্বার 4 শুরু করব। এটা তোমাদের জন্য নতুন টপিক। তো এই টপিকের মধ্যে টু বডি অসিলেশনস এবং রিডিউসড মাস সম্পর্কে তোমরা ধারণা পাবে। তার সাথে সাথে কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশনস এটা সম্পর্কেও আমি তোমাদেরকে কিছুটা শেখাবো। তো প্রথমত আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে টু বডি অসিলেশনস আসলে কি। এটা মিনি বডি অসিলেশনস এর একটা বিশেষ ক্ষেত্র। তো আমরা তার মধ্যে সিম্পলেস্ট কেসটাকেই ডিসকাস করছি। এই জিনিসটার আসলে ইম্পর্টেন্সটা কি। টু বডি অসিলেশনস এর মূলত ইম্পর্টেন্সটা বেশিরভাগ পাওয়া যায় মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, অর্থাৎ যে ধরনের বস্তুগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, বা অনেক সময় সেটাও দেখা যায় না, এত হাই রেজলিউশন মাইক্রোস্কোপ হয়তো বা থাকে না, যেমন নিউক্লি, অ্যাটমস, মলিকিউলস এটসেট্রা। এই ধরনের যে পার্টিকেলস গুলো বা অবজেক্টস গুলো, তারা সাধারণত যে মোশনে অসিলেট করে সেটাকে অ্যাপ্রক্সিমেটলি সিম্পল হারমোনিক মোশন বলে ধরা হয়। যেমন আমরা যদি একটা ডায়াটমিক মলিকুলের কথা চিন্তা করি, যেটা কিনা দুইটা অ্যাটম দ্বারা গঠিত, সেখানে দুইটা অ্যাটম পরস্পরের সাথে বন্ড ফর্ম করে থাকে, একটা পার্টিকুলার ফোর্সের মাধ্যমে তারা বন্ডেড থাকে। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে তাদের কোনো রকম ভাইব্রেশন বা অসিলেশন হয় না। কিন্তু যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার থেকে সামান্য একটু ইনক্রিজও হয়, তখন এই অ্যাটমস গুলো ভাইব্রেট করতে থাকে। তাদের একটা নির্দিষ্ট ইকুইলিব্রিয়াম পজিশনটাকে তারা রেফার করে ভাইব্রেট করতে থাকে এবং কন্টিনিউয়াসলি তারা এই ভাইব্রেশনটা চালাতে থাকে। তাহলে এই ধরনের একটা সিস্টেমকে আমরা যদি ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, অর্থাৎ আমাদের চোখে দেখা জগতের সাথে একটু মিলিয়ে দেখতে চাই, তাহলে কিভাবে আমরা এটাকে তুলনা করতে পারি। তাহলে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি যে এই মলিকিউল সিস্টেমটা হচ্ছে অ্যাজ ইফ যে একটা স্প্রিং দ্বারা দুইটা মাস কানেক্টেড আছে। দুইটা পার্টিকেলকে আমরা দুইটা ডিফারেন্ট মাস হিসেবে কল্পনা করতে পারি এবং তারা একটি স্প্রিং দ্বারা কানেক্টেড আছে। এখন দেখো এই স্লাইডটাতে আমাদের দুইটা ছবি দেয়া আছে, ফিগার 4.a এবং ফিগার 4a এবং 4b। আচ্ছা, তো ফিগার 4a তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এই সিস্টেমটাকে আমরা ধরে নিতে পারি একটা ডায়াটমিক মলিকিউলের সিস্টেমের মতো, যেখানে কিনা মাস 1 m1 এটা একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, m2 আর একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, আর এই স্প্রিংটা হচ্ছে তাদের মধ্যেকার বন্ডটাকে রিপ্রেজেন্ট করছে। সো এই স্প্রিংটার আমি ধরে নিলাম যে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। ঠিক আছে, তাহলে এই স্প্রিংটা আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে এইখানে একটা রেফারেন্স পয়েন্ট সে ও আমরা সেট করলাম। সেই রেফারেন্স পয়েন্ট থেকে আমরা দুইটা পার্টিকেলের অবস্থান, অর্থাৎ এই মাস দুটোর দূরত্ব, হ্যাঁ, বা অবস্থানটাকে নির্দেশ করছি দুইটা জিনিস দিয়ে। m1 এর থেকে এই ও বিন্দুটির দূরত্ব হচ্ছে x1, আর m2 থেকে ও এর দূরত্ব হচ্ছে x2। আচ্ছা, তাহলে এই অবস্থায় আমরা যদি এই সিস্টেমে এই পার্টিকেল গুলোকে ভাইব্রেটিং কন্ডিশনে চিন্তা করি, দেখো m1 ধরো এক ডিরেকশনে ভাইব্রেট করছে, m2 আরেক ডিরেকশনে। ধরে নিলাম m1 এই পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে যাচ্ছে এক্সপানশনের সময়, m2 তখন নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে স্প্রিংটা এক্সপান্ড করছে। আবার যখন কম্প্রেস করছে, এমটা তখন চলে আসছে এই নেগেটিভ এক্স এর দিকে, m2টা আবার পজিটিভের দিকে যাচ্ছে, তার মানে কাছাকাছি আসার চেষ্টা করছে। তার মানে তাদের ভাইব্রেশনের ধরনটা হচ্ছে কিরকম, m1 m2 একবার পরস্পরের কাছে আসবে, একবার দূরে যাবে। তার মানে x1 আর x2 এই ডিস্টেন্স দুটো চেঞ্জ হবে, তাই না? তাহলে আনস্ট্রেচড কন্ডিশনে, অর্থাৎ যখন কোনো ভাইব্রেশন হচ্ছে না, তখন তো এই যে
বস্তু দুটোর মধ্যে দূরত্বটা একটা কনস্ট্যান্ট, আমরা ধরে নিলাম সেই কনস্ট্যান্টটা হচ্ছে এল, এবং যেটাকে আমরা এই আনস্ট্রেসড লেন্থ অফ স্প্রিং অর্থাৎ অপ্রসারিত অবস্থায় স্প্রিং এর দৈর্ঘ্য বলে ধরে নিতে পারি। আচ্ছা, এখন যে কোনো একটা সময়ে স্প্রিং এর দৈর্ঘ্য আমরা কিভাবে মাপতে পারি? সেটা আমরা মাপতে পারি x1 এবং x2 এর মধ্যেকার অবস্থানের পার্থক্য থেকে। তাহলে x1 এবং x2 কে আমরা যদি বিয়োগ করি, x1 থেকে x2, যেহেতু এখানে x1 টা আমরা বড় দেখিয়েছি তাই আমরা x1 মাইনাস x2 এটা ধরে নিচ্ছি। তাহলে স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন, এটাকে যদি আমরা স্মল x বলি, তাহলে স্মল x সমান সমান হবে x1 মাইনাস x2 মাইনাস এল। এটা হচ্ছে যে কোনো সময় স্প্রিংটার দৈর্ঘ্যের পরিবর্তন। আচ্ছা, তাহলে এখন আমরা জেনে গেলাম যে এই সংকোচন বা প্রসারণের সময় পরিবর্তনটা যেটা দৈর্ঘ্যের, সেটা কিরকম ভাবে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে এখন আমরা যদি বের করতে চাই যে এই স্প্রিংটা প্রত্যেকটা পার্টিকেলের উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে, আমাদেরকে তখন হুকস লর সাহায্য নিতে হবে। তাহলে হুকস লর সাহায্য নিতে গেলে আমরা যদি ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স বের করতে চাই, যে এই ফোর্সটা কতটুকু মান, তাহলে কি হবে? সেখানে আমরা দেখতে পাবো এটা হবে F ইকুয়ালস kx। আচ্ছা, তাহলে এই স্প্রিংটা M1 এর উপরে যদি M1টার কি হয়, যদি এখানে প্রসারণ হয়, তাহলে এই এটা যেহেতু রিস্টোরিং ফোর্স, এটা তার প্রসারণের বিপরীতে কাজ করবে, কাজেই এটা হবে এই সময় মাইনাস এফ ফোর্স এর উপরে প্রযুক্ত হবে। তাহলে M2টা এটা যখন বাঁদিকে চলে যাচ্ছে, তাহলে এর উপর যে ফোর্সটা কাজ করবে সেটা হবে প্লাস এক্স ডিরেকশনে। তাহলে সেক্ষেত্রে আসো আমরা এখানে একটা ইকুয়েশন লিখতে পারি। আমরা প্রথমত এখানে দেখি M1 এর যে এক্সেলারেশন সেটা কত হবে। M1টা যেহেতু গতিশীল আছে, তাহলে তার এক্সেলারেশন, আমরা যেহেতু তার ডিসটেন্স ডিসপ্লেসমেন্টটা জানি x1, কাজেই আমরা যদি এই x1 কে দুইবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ বের করি, তাহলে আমরা পেয়ে যাব M1 এর এক্সেলারেশন। তাহলে নিউটন সেকেন্ড ল অফ মোশন অ্যাপ্লাই করছি আমরা এই M1 পার্টিকেলের উপরে, সেখানে আমরা পাবো M1 d স্কোয়ার x1 ডিভাইডেড বাই dt স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমরা ইকুয়েট করতে পারবো ওই মাইনাস এফ এর সাথে, অর্থাৎ আমাদের এখানে যে রিস্টোরিং ফোর্স তার সাথে আমাদের এই ফোর্সের যে ভ্যালুটা M1 এর উপরে M1 ফিল করছে মোশনের সময়, সেটাকে ইকুয়েট করে দিতে পারি। আবার M2 এর ক্ষেত্রে আমরা একইভাবে আরেকটা ইকুয়েশন এস্টাবলিশ করতে পারি, যেখানে কিনা M2 কে আমাদের গুণ দিতে হবে M2 এর যে এক্সেলারেশন তার সাথে, মাস M2 ইন্টু d স্কোয়ার x2 ডিভাইডেড বাই dt স্কোয়ার। সেটাকে আমরা ইকুয়েট করতে পারবো কার সাথে? f এর সাথে, কারণ এটা হবে পজিটিভ x ডিরেকশনে, সো এটা kx। তাহলে আমরা ইকুয়েশন 4.3 এবং 4.4 পেলাম। এখন এখানে যে স্প্রিং এর ছবিটা দেয়া আছে, এটা দেখে কোনো কনফিউজ হওয়ার কিছু নেই। এটাকে জাস্ট শুধুমাত্র বোঝানো হয়েছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের উপরে ফোর্সের ইফেক্টটা কিরকম হবে। আমরা এরকম সিস্টেম সম্পর্কে আগেও পড়েছি, মাস স্প্রিং সিস্টেম সম্পর্কে আমাদের অলরেডি পড়া আছে। সো সেখানে আমরা দেখেছিলাম যে এরকম হরাইজন্টাল সেটআপের জন্য একটা ফ্রিকশনলেস সারফেসে যদি একটা মাস মুভ করে, তাহলে এরকম ভাবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তার ফোর্স এবং এক্সেলারেশনকে আমরা এই ছবিটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এখন এর পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, প্রথমে আমরা ইকুয়েশন 4.3 কে আমরা M2 দিয়ে যদি গুণ করি, আর ইকুয়েশন 4.4 কে আমরা M1 দিয়ে গুণ করি, তাহলে একটা মজার ব্যাপার হয় যে দুটো ইকুয়েশনেই গুণফলের ফলে যে ইকুয়েশনটা পাওয়া যায়, দুটো ইকুয়েশনের বাম দিকটা একই রকম হয়ে যায়, তাই না? যেমন ইকুয়েশন 4.3 তে আমার ছিল M1 d স্কোয়ার x1 dt স্কোয়ার, তার সাথে M2 গুণ হয়ে গেল, এবং ডান পাশে কি আসলো? মাইনাস M2 kx। ফাইন, এটা 4.5 ইকুয়েশন। আর ইকুয়েশন 4.4 থেকে আমরা পাচ্ছি M1 M2 d স্কোয়ার x2 ডিভাইডেড বাই dt স্কোয়ার ইকুয়ালস M1 x kx। এটা ইকুয়েশন 4.6। এখন আমাদের এটাতে সুবিধা যেটা হলো যে আমরা এখানে M1 M2 কে কমন নিতে পারবো যোগ বা বিয়োগ করার সময়। তাহলে
দেখা যাক আমরা যদি ইকুয়েশন 4.6 কে 4.5 থেকে বিয়োগ দেই তাহলে কি হবে। তাহলে সেক্ষেত্রে এরকম ইকুয়েশন পাবো m1 m2 d স্কয়ার x1 ডিভাইড বাই dt স্কয়ার মাইনাস m1 m2 d স্কয়ার x2 ডিভাইড বাই dt স্কয়ার, এবং সেটাকে আমরা ডান পাশে আমরা কি পাচ্ছি মাইনাস m2 kx মাইনাস m1 kx। তাহলে এখন আমরা কমন টার্মস গুলোকে আলাদা করে ফেলার পরে আমরা কি পাচ্ছি বাম পাশে m1 m2 d স্কয়ার dt স্কয়ার x1 মাইনাস x2 ইকুয়ালস মাইনাস kx m1 প্লাস m2। আচ্ছা, এখন এই m এর টার্ম গুলোকে আমরা যদি সব এক পাশে নিয়ে আসি বাম পাশে, তাহলে কি পাচ্ছি m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 d স্কয়ার dt স্কয়ার ব্র্যাকেটে x1 মাইনাস x2 ইকুয়ালস মাইনাস kx। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4.7। আচ্ছা, লক্ষ্য করো এই যে কোয়ান্টিটিটা m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটার যে ডাইমেনশন সেটা হুবহু একটা মাসের ডাইমেনশনের সমান। তার মানে এই কোয়ান্টিটিটা এক ধরনের মাসকে রিপ্রেজেন্ট করছে, এবং সেই মাসকেই বলা হয় রিডিউসড মাস অফ দ্য সিস্টেম, আর এটাকে সবসময় মিউ দ্বারা ডিনোট করা হয়। তাহলে এই যে মিউ, মিউ হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2, এবং এই মিউ এর মানটা কখনোই m1 আর m2 ইন্ডিভিজুয়াল মানের চেয়ে বড় হতে পারবে না। এই কারণেই এটাকে এইরকম একটা নাম দেওয়া হয়েছে রিডিউসড মাস। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি যে দুইটা অবজেক্ট দিয়ে গঠিত একটা ব্যালেন্সড সিস্টেম, সেটাতে যখন একটা মোশন ক্রিয়েট করা হচ্ছে ভাইব্রেশনাল মোশন, সেখানে দুইটা পার্টিকেল মিলে সেখানে একটা নতুন ধরনের মাস হিসেবে ইকুয়েশন অফ মোশনে কাজ করছে, যেটাকে বলা হয় রিডিউসড মাস। রাদার ওই আলাদা আলাদা মাসগুলোর চাইতে এখানে রিডিউসড মাসটা কাজ করছে গুরুত্বপূর্ণভাবে। তাহলে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই আনস্ট্রেচড লেন্থ অফ দ্য স্প্রিং, এটা আমরা তো জানি এটা কনস্ট্যান্ট, অর্থাৎ ক্যাপিটাল এল, যেটা আমরা আগের স্লাইডে দেখেছি। তাহলে আমরা যদি এই কনস্ট্যান্ট টার্মটাকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ নেই, এটা যেহেতু কনস্ট্যান্ট এটার মান 0 হবে। এখন আমরা এখানে x1 মাইনাস x2 এটাকে রিপ্লেস করতে পারি ইকুয়েশন নাম্বার 4.1 কে ব্যবহার করে, যেখানে কিনা ছিল স্মল x ইকুয়ালস x1 মাইনাস x2 মাইনাস এল, তাই না? তাহলে আমরা সেখান থেকে আনতে পারি কি x1 মাইনাস x2 সমান সমান x মাইনাস এল, স্মল x মাইনাস এল। তাহলে এল যেহেতু কনস্ট্যান্ট, সো এটাকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে এই যে আমরা রিপ্লেস করছি ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার x1 মাইনাস x2 কে এই টার্মটা দ্বারা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে সেখান থেকে ইকুয়েশন 4.7টা এই চেহারাটা পেল মিউ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়ালস মাইনাস কে এক্স। এবং আমরা যদি একটু এই মাইনাস কে এক্স কে বাঁ পাশে নিয়ে আসি আর মিউ কে দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেই, তাহলে কি হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই মিউ এক্স ইকুয়ালস 0। এই ইকুয়েশনটা হুবহু একটা সিঙ্গেল পার্টিকেলস বা সিঙ্গেল বডি অসিলেটরের ইকুয়েশনের সাথে মিলে, একটা সিঙ্গেল বডি অসিলেটর যা কিনা সিম্পল হারমোনিক মোশনে আছে, তার ইকুয়েশনটা দেখো এখানে লক্ষ্য করে। আমাদের এখানে কি ছিল এক্সেলারেশন টার্ম, এখানে ছিল কে, এখানে ছিল এম, এম এর জায়গায় শুধু রিডিউসড মাস চলে এসেছে। তাহলে এরকম একটা সিস্টেমের জন্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে বের করতে পারি? জাস্ট ওই সিস্টেমের সাথে অ্যানালজি থেকেই আমরা বের করতে পারি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়ালস রুট ওভার কে বাই মিউ। সো টাইম পিরিয়ড হবে টি সমান সমান 2 পাই মিউ বাই কে। আচ্ছা, তাহলে এই গেল টু বডি অসিলেশন প্রবলেম। এখন আমাদের নেক্সট টপিকটা যেটা, সেটা হচ্ছে সুপারপজিশন অফ অসিলেটরি মোশনস। আচ্ছা, সুপারপজিশন মানে উপরিপাতন, এই কথাটার সাথে হয়তোবা তোমরা কম বেশি সবাই পরিচিত আছো। এটা অনেকটা তোমাদের জন্য হয়তোবা রিভিউ টপিকস। তো তারপরেও এই টপিকসটা আমাদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের অনেক ফিজিক্যাল সিচুয়েশনস থাকে যেখানে একটা পার্টিকুলার সিস্টেমের উপরে বা একটা অবজেক্টের উপরে একাধিক পিরিয়ডিক অসিলেশন কাজ করে। হ্যাঁ, যেমন এক্সাম্পল হিসেবে আমরা একটা ফটোগ্রাফ স্টাইলাসকে নিতে পারি। হ্যাঁ, তোমরা প্রিন্টার দেখেছো, প্রিন্টারের মধ্যেও এরকম অসিলেটরি মোশন গুলো একসাথে অনেকগুলো পয়েন্টে কাজ করে। তারপরে মাইক্রোফোন, ডায়াফ্রাম,
তারপরে হিউম্যান এয়ার ড্রাম, এটা একটা বায়োলজিক্যাল সিস্টেম, এগুলোতেও এইরকম একসাথে অনেকগুলো পিরিয়ডিক অসিলেশনস একটা পার্টিকুলার টাইমে একটা পার্টিকুলার বডির উপরে কাজ করে। তাহলে আমাদেরকে শুধু সিঙ্গেল একটা সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে বুঝলে হবে না, রাদার আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে একটা কমপ্লিট সিস্টেম, কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশনস গুলো কাজ করে। তো এই ক্ষেত্রে বেসিক অ্যাজাম্পশনটা ছিল যে যদি একাধিক, দুই বা ততোধিক সিম্পল হারমোনিক ভাইব্রেশনস একসাথে কাজ করে, তাহলে রেজাল্টেন্টটা যেটা হবে, ফলশ্রুতিতে আমরা যে ভাইব্রেশনটা পাবো, সেটা সিম্পলি সেই আলাদা আলাদা ভাইব্রেশন গুলোর সমষ্টি। ঠিক আছে, এই অ্যাজাম্পশনটাকে ধরে নিয়ে অনেক বড় বড় কমপ্লেক্স সিস্টেম গুলো সিম্পল রূপ ধারণ করতে পারে। তাহলে আমরা এখানে দেখো, লক্ষ্য করো, আমাদের কাছে মনে করো যে দুইটা ডিফারেন্ট সিম্পল হারমোনিক মোশনস আছে, যাদের জন্য ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমাদের এভাবে লেখা সম্ভব, y1 equals a1 sin omega t plus alpha 1 and y2 equals a2 sin omega t plus alpha 2। এখানে y1 এবং y2 হচ্ছে দুইটা ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে কিনা একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ডিউ টু দিস টু ইন্ডিভিজুয়াল ভাইব্রেশনস। লক্ষ্য করো, ভাইব্রেশন দুটোর ক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, সেখানে অ্যামপ্লিটিউড টার্মস গুলো ডিফারেন্ট, আবার ইপোক অ্যাঙ্গেল গুলো ডিফারেন্ট। আচ্ছা, শুধুমাত্র এক কি, এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ এই ভাইব্রেশন দুটোর মধ্যে মিল আছে শুধু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে। আচ্ছা, যা হোক, এখন দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, এটাকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা আমরা এখানে শুধুমাত্র সিম্পলি যেটা করব, এই y1 এবং y2 কে যোগ করব, অ্যালজেব্রিক সাম অফ দিস টু টার্মস। তাহলে যোগ করলে আসো, এখানে দেখো, এই দুটো যেহেতু ট্রিগোনোমেট্রিক ফাংশন, আমাদের এখানে সাইন ওমেগা টি প্লাস আলফা 1, এটা সাইন a প্লাস বির সূত্রে ভেঙে ফেলা যায়। তাহলে a1 কে কমন নিয়ে আমরা এই সাইন ওমেগা টি প্লাস আলফা 1 কে ভেঙে লিখলে হবে কি, সাইন ওমেগা টি কজ আলফা 1 প্লাস কজ ওমেগা টি সাইন আলফা 1। সিমিলারলি ডান পাশের টার্মটা a2, এটা ইনটু সাইন ওমেগা টি প্লাস আলফা 2, এটাকে ভেঙে লিখলে হবে a2 ইনটু সাইন ওমেগা টি কজ আলফা 2 কজ ওমেগা টি সাইন আলফা 2। বেশ, এখন আমরা এখান থেকে কনস্ট্যান্ট টার্মগুলোকে একটু আলাদা করার চেষ্টা করি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি a1 একটা কনস্ট্যান্ট, আলফা 1 একটা কনস্ট্যান্ট, কারণ অ্যামপ্লিটিউড এবং ইপোক অ্যাঙ্গেল একটা পার্টিকুলার মোশনের জন্য সবসময় কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a1 cos আলফা 1, এটাতে সাইন ওমেগা টি যেমন আছে, সেরকম a2 cos আলফা 2 এর সাথেও সাইন ওমেগা টি গুণ আছে। তাহলে আমরা এখানে সাইন ওমেগা টি কে কমন নিয়ে a1 cos আলফা 1 প্লাস a2 cos আলফা 2 এইভাবে আমরা লিখতে পারি। আবার পরের টার্মটা তখন দেখো, cos ওমেগা টি কে কমন নিলে আমরা পাবো a1 sin আলফা 1 প্লাস a2 sin আলফা 2। তাহলে এই ব্র্যাকেটের ভেতরকার যে দুইটা টার্ম আছে, এই মানে এখানে দুটো, এখানে দুটো, চারটা টার্ম, এগুলো কিন্তু কনস্ট্যান্ট টার্মস। তাহলে আসো নেক্সটে কি হয়, যেহেতু এই a1 a2 আলফা 1 আলফা 2 এই অ্যাঙ্গেল গুলো, এই টার্ম গুলো কনস্ট্যান্ট, কাজেই আমরা সেখানে কি করতে পারি, আমরা এই কনস্ট্যান্ট গুলোকে অন্য কোনো কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা রিপ্লেস করি a1 cos আলফা 1 a2 cos আলফা 2 কে a cos phi দিয়ে, আবার a1 sin আলফা 1 a প্লাস a2 sin আলফা 2 এটাকে a sin phi দিয়ে। এখন রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডকে কিভাবে আমরা লিখতে পারবো, y equals a cos phi sin ওমেগা t, জাস্ট এই টার্মটা রিপ্লেস হয়ে গেল। ইকুয়েশন নাম্বার 4.13 তে আমরা এই টার্মটাকে রিপ্লেস করে দিলাম। আবার তার ডান পাশের টার্মে ছিল a1 sin আলফা 1 প্লাস a2 sin আলফা 2 ইনটু cos ওমেগা t, তাহলে তাকে রিপ্লেস করে এখানে a sin phi আসলো। তাহলে এটাও কিন্তু আমরা একটা ট্রিগোনোমেট্রিক সূত্রে ফেলতে পারি। এখানে কি a sin ওমেগা t cos phi, বা যেভাবেই বলো ভাইস ভার্সা এটা লেখা যাবে, a sin cos sin phi cos ওমেগা t, এটাকে তাহলে sin a cos b cos a sin b, ওই সূত্রে আমরা যদি ফেলি তাহলে কি হবে, a sin ওমেগা t plus phi।
তাহলে মজার ব্যাপারটা হচ্ছে যে তাদের রেজাল্টেন্ট ভাইব্রেশন, দুইটা ভাইব্রেশন একটা পার্টিকুলার উপর কাজ করলো, আলাদা আলাদা করে তাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন অনেক আলাদা, কিন্তু যখন রেজাল্টেন্ট পেলাম সেটাও একটা সিম্পল হারমোনিক ভাইব্রেশন। ওকে, তাহলে এখানে দেখো ইকুয়েশন 4.14, এটা ইকুয়েশন 4.11 এবং 4.12 সাথে সিমিলার, শুধুমাত্র পার্থক্য কি অ্যামপ্লিচিউড এবং ইপোক অ্যাঙ্গেলে। তাহলে অ্যামপ্লিচিউড আর ইপোক অ্যাঙ্গেল গুলোকে আমরা কিভাবে ওই A1 A2 আলফা 1 আলফা 2 সাপেক্ষে প্রকাশ করতে পারবো, সেখানে আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি। যেমন আমরা দেখো এই দুটো টার্মকে দেখেই বুঝতে পারছি, তাদেরকে যদি স্কোয়ার করে যোগ করে দেওয়া হয় এখানে আমরা পেয়ে যাব a স্কোয়ার এর মান। তাহলে a স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস a স্কোয়ার কজ স্কোয়ার ফাই ইকুয়ালস কি হবে, a1 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা 1 প্লাস a1 a2 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা 2 প্লাস 2a1 a2 সাইন আলফা 1 সাইন আলফা 2। তার সাথে প্লাস হবে হচ্ছে a স্কোয়ার কজ স্কোয়ার ফাই কে আমরা লিখতে পারি a1 স্কোয়ার কজ স্কোয়ার আলফা 1 a2 স্কোয়ার কজ স্কোয়ার আলফা 2 প্লাস 2a1 a2 কজ আলফা 1 আলফা 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে আমাদের বাঁ পাশে শুধু থেকে যায়, ইকুয়েশনের বাঁ পাশে শুধু a স্কোয়ার থেকে যায়। আর এখানেও দেখো যে টার্মগুলো এভাবে আলাদা করে লেখা যায়, a1 স্কোয়ার কে যদি আমি কমন নিয়ে নেই কি হবে, সাইন স্কোয়ার আলফা 1 প্লাস কজ স্কোয়ার আলফা 2। সিমিলারলি a2 স্কোয়ার কে কমন নিয়ে নিলে আমরা এরকম পাবো, 2a1 a2 কে কমন নিয়ে নিলে আমরা পাবো সাইন আলফা 1 আলফা 2 প্লাস কজ আলফা 1 আলফা 2। বেশ, তাহলে এখানে আমরা এই টার্মটার অর্থ হচ্ছে 1, এটা 1, কাজেই a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার এরা সুন্দরভাবে আলাদা হয়ে গেল, প্লাস 2a1 a2 cos, এইটাকে সূত্রে যদি ফেলি সাইন a সাইন b প্লাস cos a cos b, তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে cos a মাইনাস b, কাজে এখানে cos আলফা 1 মাইনাস আলফা 2। তাহলে এই রকম অবস্থায় আমরা a বের করতে পারি জাস্ট এই দুই পাশে স্কোয়ার রুট করে নিয়ে। তাহলে আমরা 4.1 ইকুয়েশন দিয়ে রেজাল্টেন্ট ভাইব্রেশনের অ্যামপ্লিটিউডকে এক্সপ্রেস করতে পারলাম ইন টার্মস অফ যে ইন্ডিভিজুয়াল ভাইব্রেশনস তাদের অ্যামপ্লিটিউড আর ইপোক অ্যাঙ্গেল গুলো দিয়ে। সিমিলারলি আমরা ফাই অর্থাৎ রেজাল্টেন্ট ভাইব্রেশনের যে ইপোক অ্যাঙ্গেল সেটাকে বের করতে পারি দুইটা রেশিও নিয়ে, a1 a সাইন আলফা সাইন ফাই বাই a কস ফাই এভাবে। তাহলে তার টার্মটা কি হচ্ছে, a1 sin alpha 1 plus a2 sin alpha 2 divided by a1 cos alpha 1 plus a2 cos alpha 2। আচ্ছা, এখন যেহেতু এখানে বেশ কিছু অ্যাঙ্গেলস এবং অ্যামপ্লিটিউডস ইনভলভড, আমরা দেখি এই ইকুয়েশন গুলোর কোনো স্পেশাল কেসেস আছে কিনা। মজার ব্যাপার হচ্ছে যে যখন আমরা সেম ফেজ কেস চিন্তা করব, অর্থাৎ ইপোক অ্যাঙ্গেল দুইটা আলাদা ভাইব্রেশনের ইপোক অ্যাঙ্গেল দুটো সমান হবে বা তাদের বিয়োগফল, তাহলে দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয় ডেফিনেটলি তাদের বিয়োগফল হবে 0। আর যেহেতু এটা পিরিয়ডিক ফাংশন, তাহলে 0 কতক্ষণ পর পর আমরা আবার ফেরত পাবো, 2 পাই 4 পাই এন্ড সো অন, তার মানে 2n পাই, যেখানে কিনা n হচ্ছে 0 1 2 3 ইন্টিজার নাম্বারস গুলো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের cos আলফা 1 মাইনাস আলফা 2, অর্থাৎ এইটা যদি 0 বা 2n পাই হয় এর মান হবে cos আলফা 1 মাইনাস আলফা 2 এর মান হবে 1। তাহলে ইকুয়েশন নাম্বার কি ছিল আমাদের 4.16, সেখান থেকে আমরা কি লিখতে পারি, মানে 4.17, সেখান থেকে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার ইকুয়ালস a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2, এখানে cos এর টার্মটা 1 হয়ে গেল। তাহলে এটাকে আমাদের খুব সুন্দরভাবে একটা স্কোয়ার হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসা যায়। সো স্কোয়ার রুট করলে আমরা পাই a সমান সমান a1 প্লাস a2। তার মানে বোঝানো হচ্ছে যে এই দুইটা ভাইব্রেশনের যখন ফেজ সেম থাকবে তাহলে অ্যামপ্লিটিউডটা তাদের ইন্ডিভিজুয়াল অ্যামপ্লিটিউডের যোগফলের সমান হবে, এবং tan ফাইও তখন কি হয়ে যাবে, জাস্ট খুবই ইজি ওয়েতে দেখা যাচ্ছে যেহেতু সবগুলো অ্যাঙ্গেলই আলফা, সো উপরে নিচে দুইটাতেই a1 প্লাস a2 সাইন আলফা, a1 প্লাস a2 cos আলফা থেকে যাবে। আমরা যদি ইকুয়েশন 4.6 থেকে দেখি তাহলে এখানে
tan phi সমান tan alpha, তার মানে একই রকম ইনিশিয়াল ফেজ হবে। তাহলে ইকুয়েশনটার ফর্মটা হবে y equals a1 plus a2 sin omega t plus alpha। আবার যদি অপোজিট ফেজে দুইটা ইন্ডিভিজুয়াল ভাইব্রেশন মিলিত হয় তাহলে তাদের ফেজ ডিফারেন্সটা আসলে পাই, অর্থাৎ 180 ডিগ্রি, বা তার অড মাল্টিপল হবে 3 পাই, 5 পাই এটসেট্রা, বা আমরা কমন জেনারেলাইজড ওয়েতে যদি লিখি 2n plus 1 পাই, যেখানে কিনা n সমান সমান হচ্ছে সব ইন্টিজার নাম্বার গুলো। তাহলে এই ক্ষেত্রে cos আলফা মাইনাস আলফা আলফা 1 মাইনাস আলফা 2 হচ্ছে -1। তাহলে a1 স্কয়ার সরি a স্কয়ার ইকুয়ালস হবে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার মাইনাস 2 a1 a2। এটাকে আমরা হোল স্কয়ার ফর্মে লিখতে পারি a1 মাইনাস a2 হোল স্কয়ার। তাহলে a সমান সমান হয়ে যাচ্ছে a1 মাইনাস a2। তার মানে ভাইব্রেশন গুলো যদি অপোজিট ফেজে থাকে তাহলে অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল ভাইব্রেশনের অ্যামপ্লিটিউডের তুলনায় রেজাল্টেন্ট ভাইব্রেশনের অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে কমে গেলে আমরা এখানে অ্যামপ্লিটিউড দিয়েও কিছু স্পেশাল কেস ডেসক্রাইব করতে পারি, যেখানে কিনা a1 a2 যদি সমান হয় এবং ভাইব্রেশন দুটো যদি সেম কন্ডিশন সেম ফেজ কন্ডিশনে মিলিত হয় তখন কি হবে, a সমান সমান হবে 2a, অর্থাৎ the resultant vibration will be the maximum। আর অপোজিট ফেজে যদি মিলিত হয় তাহলে a সমান সমান আমরা দেখো এখান থেকেই লিখতে পারি a1 মাইনাস a2। তাহলে তাদের যেহেতু a1 a2 এর মান সমান, সো এটা বিয়োগফল ডেফিনেটলি 0, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড ইজ মিনিমাম অর 0। আচ্ছা, আবার এখানে লক্ষ্য করো যে আলফা 1 আর আলফা 2 এই দুইটার যদি বিয়োগফল π/2 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেখানেও একটা স্পেশাল কেস আমরা পাবো। সেখানে হবে এই cos মানে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos π/2। তাহলে cos π/2 এর মান 0, সো এখানে থাকবে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার, এটার রুট। তাহলে এই সময়ে যদি আবার a1 a2 সমান হয় তখন কি হবে, a সমান সমান হবে রুট ওভার 2a স্কয়ার বা √2a। তাহলে এই গেল কয়েকটা স্পেশাল কেস অফ দিস সিচুয়েশন। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা পড়ব কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক অসিলেশনস এর আরো কিছু উদাহরণ, এবং আমরা দেখব লিসাজাস ফিগারস সম্পর্কে বিভিন্ন এক্সাম্পলস, কিভাবে লিসাজাস ফিগারস গঠিত হয়, সেটার উপকারিতাটা কি, এসব সম্পর্কে আমরা জানতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।